সমুদ্র পারে এক টুকরো সোনার খনি জেদ্দা, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। লোহিত সাগর পারে ভবিষ্যৎ পর্যটনের সীমাহীন সম্ভাবনা নিয়ে বন্দর নগরী জেদ্দা 3 দিনে আমাকে বেশ বিমোহিত করেছে। আজ জেদ্দায় আমার ছোট্ট সফরের কিছু গল্প বলছি। আমি এই মুহূর্তে মক্কা থেকে জেদ্দার পথে, স্পষ্ট করে বলতে গেলে জেদ্দা শহরে প্রবেশ করে গেছি। মক্কা থেকে প্রায় 84 কিলোমিটারের কাছাকাছি পথ হচ্ছে জেদ্দা। জেদ্দা শহরে যখনই প্রবেশ করলাম, জেদ্দার পুরো বাসাবাড়ির গঠন, জেদ্দা শহরের গঠন ইতিমধ্যে বুঝিয়ে দিচ্ছে এই শহরের আধুনিকতার একটা ছোঁয়া লাগা শুরু হয়েছে। রোজ জেদ্দা হোটেল, চলে এসেছি আমার হোটেলের সামনে। কাঁধের ব্যাগটা লাগাইনি, চেক ইন শেষ, হাতে চাবি পেয়ে গেছি। রবিউল, চাবি ধরো, ক্যামেরা নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রুমে প্রবেশ করার পালা। এই যে আমাদের ব্যাগগুলা, এই যে 114 চাপটা দেখি খুলছে। ওয়াশরুম তো বেশ ভালোই লাগছে। ঘরটা এই তো, এখানে বসার জায়গা দিয়েছে, এখানে টেলিভিশন, লাগেজ রাখার মতন জায়গা পেয়েছি। বাইরের তেমন কিছু নেই, বরং একটা ময়লা দৃশ্য দেখছি। ব্যাগগুলো এখানে রাখো, আপাতত এখানে রাখো। ব্যাগ রাখলাম, ওয়ার্ক স্টেশন রেডি। তাইলে এখন একটু বিশ্রাম করে বাইরে বের হয়ে যাই। প্লিজ ক্লিন আপ, ডু নট ডিস্টার্ব, প্লিজ ওয়েট, ডু নট ডিস্টার্ব দিয়ে রেখে দিই। ও, এটা আবার এখানে আপডেট হয়ে গেছে। এই যে ডু নট ডিস্টার্ব চলে এসছে। তাহলে বের হই। আর রহমা মসজিদ যাই একটু। আর রহমা মসজিদ, হ্যাঁ, বড় মসজিদ আছে না একটা সমুদ্র পারে। হ্যাঁ। এখানে নাহদি ফার্মেসি খুব চলে। এ পাশে দেখছি ফ্রাইডেজ। আর এটা কি হার্ডিজ। আচ্ছা, হার্ডিজ পাওয়া গেছে। হার্ডিজ যদি আপনারা খান, আমি বলে রাখি মাশরুম বার্গারটা বেশ ভালো। কিরকম সুন্দর সবুজ দেখাচ্ছে। এনারা প্রচুর পরিমাণে গাছ রোপণ করছে আজকাল। পথে আসতে আসতে আমরা মক্কা থেকে আসার পথে দেখছিলাম কিছু এমন জায়গা পাওয়া গেছে যেখানে আগে মানুষের আবাসভূমি ছিল, পরে তারা ওইসব জায়গা থেকে মানুষকে উচ্ছেদ করে সেখানে গাছপালা রোপণ করেছে। চলে এসেছি মসজিদ এলাকায়। এপাশ দিয়ে একটা ম্যারিনা আছে, দেখছেন কত সুন্দর লাগছে। সূর্য ওই পাশে হওয়াতে এদিকটা একটা ছায়া পড়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর একটা মসজিদকে দেখতে পাওয়া যাচ্ছে। আর রহমা মসজিদ। পার্কিং পেলাম মসজিদ থেকে বেশ দূরে। এই যে সামনে সমুদ্র, আমরা লোহিত সাগরের পাড়ে আছি। এই দেখেন কি সুন্দর লাগছে। এপাশ থেকে একটা জলপ্রান্তর। এই প্রমেনাডটা সরাসরি এখান থেকে চলতে চলতে আপনার ওই যে দূরে লম্বা টাওয়ারকে দেখতে পাচ্ছি। আর সামনে আমরা মসজিদের দিকে চলে যেতে পারবো। এদিক থেকে একটা উন্নত আধুনিক শহরের প্রতিচ্ছবি হয়ে জেদ্দা শহরের এই মুখোমুখি লোহিত সাগর, যেটার পানি দেখতে পাচ্ছি আমরা। দেখেন কত সুন্দর রং, সবুজ হয়ে আছে। দেখেন খুব সুন্দর সবুজ আমরা দেখতে পাচ্ছি রং। আর এই সোজা বরাবর এদিক দিয়েও কিন্তু প্রমিনারটা চলে গেছে। সামনে একটা মিনার দেখছি, এদিকে স্টারবাকস আছে, উঁচু উঁচু দালান কোঠা আছে এবং অনেক অনেক ভবন নির্মাণাধীন এখন। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি একটা লাউঞ্জ, দেখেছেন? ওই সামনে দিয়ে লাউঞ্জে প্রবেশ করতে হয়। ইনারা কি সুন্দর লাউঞ্জ সেট আপ বানিয়েছেন। মানুষজন পরিবার নিয়ে নিয়ে এসে বসছে এক একটাতে। চোখের সামনে দিয়ে একটা ক্রুজ শিপ, এটা এদিকে ভেড়ানো ছিল। ক্রুজ শিপে দেখছেন এই যে একটু 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 করে মোড় নিচ্ছে ক্রুজ শিপটা। আর এখান দিয়ে অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছি, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে।
এই যে বিকালের সময় চলছে, আস্তে আস্তে দোকানপাটগুলো খোলা শুরু হচ্ছে, কারণ ইফতারের সময় থেকে এসব জায়গায় খাবার দাবারের মেলা বসবে। পার হচ্ছে মিশন বার্গার, পিছে দেখছি বিভিন্ন জায়গায় খাবারের ওই সস থেকে শুরু করে এটা সেটা রেডি করছে। খিদা পাওয়া শুরু করে গেছে আর কি রোজার সময়। ওই যে ক্রুজ শিপটা এখন আবার ওইদিকে মুখ করে আছে, এটা আমি জানি না এখনো চলা শুরু হয়েছে কিনা, বোঝা যাচ্ছে কম। এ পাশগুলো থেকে জেদ্দা শহরের আধুনিক প্রতিচ্ছবি দেখতে বেশ ভালো লাগছে। দর্শক, একটা জিনিস বলে রাখি, আমরা যে মসজিদে যাচ্ছি, মসজিদের নাম হচ্ছে আল রহমা মস্ক বা আল রহমা মসজিদ। তো আপনি যখন অনলাইনে আর রহমান মসজিদ লিখে সার্চ দিবেন, তখন একটা মসজিদ দেখাবে, আর আল রহমা মস্ক সার্চ দিলে আর একটা দেখাবে আর কি। ওই যে মসজিদকে দেখতে পাচ্ছি। জেদ্দার এই পাশগুলো বেশ ভালো লাগছে। এই যে আমরা মসজিদের সামনে চলে আসছি, এপাশ দিয়ে একটা পার্ক অঞ্চল আছে, ছোট বাচ্চাদের পার্ক মনে হচ্ছে। ওদিক দিয়ে রোলার কোস্টার রাইড আছে, বিভিন্ন রকমের রাইড আছে। ওদিক দিয়ে একটা ঈগলের প্রতীকী তৈরি করে রাখা আছে। জাহাজটাকে দেখতে পাচ্ছি আবার ঘুরে গেছে, জাহাজটা একবার এদিকে মোড় নিচ্ছে, ওদিকে মোড় নিচ্ছে, এবং জাহাজের ওপর থেকে ধোঁয়া ছাড়ছে, তার মানে জাহাজটা একটু একটু করে হলেও চলছে। প্রবেশ করছি মসজিদ প্রাঙ্গণে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। ছেলে এবং মেয়েদের অজুখানা নির্ধারিত করা আছে, এদিক দিয়ে ছেলেদেরটা মেন অ্যাবলিউশন। ওরে বাবা, ময়লা তো। এই হচ্ছে জুতা পরার শাস্তি। প্রতিবার নামাজ পড়তে আসলে জুতা খোলা লাগে। আমরা এই মসজিদে নামাজ আদায় করে এখন কিছুক্ষণ বসছি। একদম দেখেন কেন্দ্রীয় গম্বুজটার নিচে আছি, নিচ থেকে গম্বুজটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ বড় গম্বুজ আর কি। যদিও মসজিদের ভেতরে বসে খুবই ভালো লাগছে, খুব ছিমছাম সুন্দর একটা পরিবেশ। মসজিদ থেকে বাইরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, কিছু মুসল্লি নামাজ পড়ছে আমরা দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে বরাবর মেহরাবের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। তবে বেশিক্ষণ বসা যাবে না, কারণ ইফতার করতে হবে। ইফতার করতে হলে ইফতার কিনতে হবে। এখানকার খাবার দাবারগুলো একটু ব্যয়বহুল আছে। যেমন ধরেন ছোট ছোট স্যান্ডউইচগুলো আপনার 15 রিয়াল করে পড়ছে। আবার জুস নিলাম, ধরেন 2 রিয়ালে ভালো জুস পাওয়া যাচ্ছে, কিন্তু অল্প এতটুকু দিচ্ছে আর কি। ইতিমধ্যে আমাদের ইফতার হয়ে গেছে, একটু পানি, স্যান্ডউইচ, তারপরে জুস, এগুলো দিয়ে ইফতার সারলাম। আমরা একটু ভরপেটে অন্য জায়গায় খাবো আর কি। দেখি, এটা স্ট্রবেরি নিলাম। স্ট্রবেরি হচ্ছে আপনার 10 রিয়াল পড়লো। খোলো, স্ট্রবেরিগুলো একটু কেমন জানি বাসি হয়ে গেছে কিনা, খেলে বুঝবো। দুঃখের ব্যাপার হচ্ছে বাইরে এসে বসার জায়গা নেই, একটু যে বসে খাবো সুযোগ পাচ্ছি না। দু একটা যেগুলো তো চেয়ার আছে অন্যজন দখল করে বসে আছে, তো দাঁড়া দাঁড়া খেতে হচ্ছে। বেশ ভালো স্ট্রবেরি, খুব মজা লাগছে। স্যান্ডউইচটা আপনার কলিজা দিয়ে তৈরি। ক্যামেরাম্যান একটু আসো, সামনে আসো। মাংস না, কলিজা দিয়ে রীতিমতন, খুবই মজা। মাগরিবের নামাজ পড়ে বের হলাম। সন্ধ্যাবেলায় দেখছেন কীরকম আলোকসজ্জা চলছে, আকাশে কতগুলো আলোর ছটা ছেড়ে রেখেছে।
এখন একটু চা নিয়ে নিচ্ছে, রেড টি নিব 3 সৌদি রিয়াল করে। এই যে পুদিনা দেওয়া হলো, থ্যাংক ইউ। চিনি নাই কোনো ভাই? চিনি দেওয়ার কথা বলুন তো, চিনি এখান থেকে নিতে হবে, 2টা নিই। 3 রিয়াল করে, ভালো চা। এত সুন্দর একটা পরিবেশের মাঝে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালো লাগছে, সমুদ্র পাড়ে আছি। আমি এই মুহূর্তে জেদ্দার একটা বিখ্যাত শপিং মলে বেড়াতে আসছি, নাম হচ্ছে রেড সি মল। প্রায় 26 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এটা সৌদি আরবের সবচেয়ে বড় কয়েকটা শপিং মলের ভিতরে অন্যতম। জেদ্দার ভিতরে যদিও রেড সি মল বাদে আর একটা বড় শপিং মল আছে, যেটা নাম হচ্ছে দ্য মল অফ অ্যারেবিয়া, ওটা এটার থেকে আর একটু বড় আর কি। তবে দেখেন পরিবেশ বেশ জমজমাট, চমৎকার। আমরা এই মুহূর্তে এশার ওয়াক্তের আগের সময়টা এখানে বেড়াচ্ছি, সন্ধ্যা মানে মাগরিবের নামাজ শেষ করলাম, মানে ইফতার করা হয়ে গেল, তারপর আমরা ওদিকে হাঁটাহাঁটি করে তারপরে যে এখানে আসছি। ওখান থেকে খুব কাছে এই রেড সি মল। প্রায় 4 বছর ধরে চলছে মেজবান হাউস। আমরা এখন আল বাওয়াদি নামের একটা বাংলাদেশি এলাকায় আসছি। জেদ্দাতে আমরা যে বেড়াচ্ছি আমাদের বাংলাদেশি খাবার খেতে বেশ মন চাচ্ছিল, তো এখন যেখানে আসছি এটা হচ্ছে আপনার মেজবান হাউস, জনপ্রিয় বিখ্যাত একটা রেস্তোরাঁ। এই যে ইতিমধ্যে বলেছি 4 বছরের কাছাকাছি চলছে। 55 সৌদি রিয়াল করে এখানে প্যাকেজ হয়। 55 রিয়ালে 2 জনের সমান ভাত আসবে, সাথে করে আপনার এরকমের তরকারিগুলো আসবে। কোনো সময় হয়তো পায়ার ব্যবস্থা করা হতো, এখন পায়া সরিয়ে দেওয়া হয়েছে, চিংড়ি মাছ যোগ হয়েছে আপনার মেনুর ভিতরে। আর আপনার মূলত আইটেম হিসেবে আসছে ডাল, এখানে হচ্ছে আপনার শুটকি এসছে, তারপরে মেজবান হিসেবে এগুলো এসছে, কালাভুনা এসছে। দেখেছেন কালাভুনাটা দেখে বেশ ভালো লাগছে আর কি। এখন আমি নিজে ক্যামেরা চালু রাখা অবস্থায় একটু খাওয়া ধরি। একটা বিষয় বলে রাখি, আমরা খেতে বসছি 3 জন, অর্থাৎ আমি, রবিউল মানে আমার সিনেমাটোগ্রাফার রবিউল, সাথে হচ্ছে আমাদের গাড়ি চালক যিনি ভাই আছে তৌহিদ ভাই, আমরা 3 জন খেতে বসছি। তৌহিদ ভাই আমি ভাত নেওয়ার পরে আপনি নেন, তাহলে আপনারা আমি একটু উঠাই দিই, নেন। কতখানি খাবেন? আপনি তো আমারে নিয়ে আসছেন, এখানে এসে দেখতেছি এতগুলা খাবার দেয়। তো যেটা হচ্ছে কি, আমরা অন্যদেরকে বলেছিলাম যে 2 জনের যেই প্যাকেজটা এটাই দিতে। এখন এনাদের সিস্টেমটা হচ্ছে 3 জন যদি খেতে বসে ভাতের দামটা এক্সট্রা অ্যাড হয়। এইখানে যে ভাতের পরিমাণটা আছে দেখছেন, এটা 2 জনের সমপরিমাণ যেটা আসে সেটাও 3 জন মিলে খাওয়ার জন্য যথেষ্ট। তারপরে ওনারা বলছেন এটা ওনাদের পলিসি, 3 জন যদি খেতে বসে তাহলে ভাতের দাম অতিরিক্ত যোগ হবে। তো সেক্ষেত্রে ধরেন 55 পাশাপাশি আরও 5 রিয়াল যোগ হচ্ছে, সব মিলে 60-এর আশেপাশে বিল আসছে। তবে পানি যেটা খুলছি, পানি ওনারা একটু অতিরিক্ত ধরবেন। আমি একটু খাবারের স্বাদ বলি, ডালটা ওঠাই, মনে হচ্ছে বেশ ভালো হবে। আমি শুনেছি যে ওই আপনার যারা পর্যটক আসে বা হাজিরা আসে, ওনারা এখানে আসছে নাকি এই রেস্তোরাঁতে খেয়ে যাওয়ার চেষ্টা করে। নিশ্চিত বোঝা যাচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ হিসাবেও খরচের কাতার একটু উপরের দিকে আছে। এই যে রংটা দেখছেন, বেশ কড়া রং। ইতিমধ্যে এশার ওয়াক্তের সময়টা পার করে, তারাবির সময়টাও পার করে, তারপরের সময়টাতে আমরা এখানে বসছি। একটু আজকে হাত দিয়ে খাবো। একদম দেশি স্বাদ, দেশি রেস্তোরাঁ, দেশি স্বাদ। শুটকিটা বেশ ভালো, মাংসের থেকে আমার কাছে শুটকিটা মজা লাগছে বেশি। ডালটা খেলাম, শুটকি খেলাম, মাংস খেলাম, শুটকি সবচেয়ে সেরা, তবে ডালের স্বাদটা সবচেয়ে প্রমিত। রবিউলের কোনটা মজা লাগছে বেশি? শুটকিটা ভালো মজা লাগলো। শুটকি বেশি? ভাই আপনার কাছে ভালো লাগছে কোনটা বেশি? সবগুলো আইটেম পছন্দ আপনার? আপনি তো প্রায় আসেন। নেই আমি একটু কালো ভুনা নেই তো, বেশ ভালো।
পোড়া পোড়া স্বাদটা আছে একটু, আবার এখানকার যে কালো ভুনাটা হালকা বারবিকিউর স্বাদও হয়ে গেছে লাগছে মনে হচ্ছে। কালো ভুনা আর শুটকি এই দুটার স্বাদ সবচেয়ে সেরা লাগলো আমার মুখে। আজকে অনেকদিন পর বাংলা খাবার খাওয়ার পর অনেক ভালো লাগতেছে আর কি। ভালো লাগতেছে। বাংলা খাবার এমন না যে খাইনি, কিন্তু আছে না যে বাংলা খাবারের ভেতরে যে দেশি স্বাদ যে লাগার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে সব রেস্তোরাঁতে হয় না। মানে মনে হয় যে বাংলা খাবারই খাচ্ছি, বিদেশি মশলা টসলা এটা সেটা দিয়ে রান্না করেছে বা কেমন একটা ব্যাপার থাকে। এইটা অনেকদিন পরে আমাদেরকে দেশের রেস্তোরাঁর কথা সত্যিকার অর্থে মনে করাই দিচ্ছে। চা অর্ডার করেছি, 2 রিয়াল পড়ছে। এটা হচ্ছে কারাক্তি দেশি চা। এখানে খেলাম, ওই পাশে আর একটা রেস্তোরাঁ, এখানে অনেকগুলো রেস্তোরাঁ আছে, আল বাওয়াদি। আজকে আমি আর দেখাচ্ছি না এই এলাকাটা, আমি চেষ্টা করবো আগামীকালকে আমার একটা প্রজেক্টের কাজ আছে। এটা তো ওই এপিসোডটা বানানোর সময়, ওটা একটা ফেসবুক ভিত্তিক এপিসোড আর কি, সেই সময় আমি এই এলাকাতে আরেকবার আসবো। এই দেখেন আলোকিত জেদ্দা শহর, তবে জেদ্দায় বেশ জ্যাম। এখন বাজছে আপনার রাত 11:30 এবং জেদ্দার অবস্থা দেখছেন, মানে কল্পনাতীতভাবে যানজট। দেখা যাচ্ছে যে আমরা কোথাও গিয়ে জ্যামে পড়ছি, আবার ওখান থেকে আমরা পথ পাল্টে অন্য একটা পথ ধরে আরেকটা কোথাও গিয়ে আবার জ্যামে গিয়ে পড়ছি আর কি। হ্যাঁ, তো জেদ্দায় যে এতটা যানজট হতে পারে এটা আমার ধারণার মধ্যে ছিল না। তাওহিদ ভাই রাস্তা নেভিগেট করছে, উনি এখন মানে যানজটটা পার করে কোন দিক দিয়ে গেলে আমরা হয়তো হোটেলে একটু তাড়াতাড়ি পৌঁছে সেটা খুঁজছে আর কি। জেদ্দার আল বাওয়াদি অঞ্চল বাংলাদেশিদের স্বর্গরাজ্য। এখানে একজন বাংলাদেশির বিদেশের স্বাভাবিক জীবনযাপনের অনেক চাহিদা পূরণ হয়। একটু অগোছালো, তবে দেশি একটা ভাব আছে। চারপাশে এত এত দোকানে লাখো বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষ বিচরণ আছে। আমরা আজকের এই দিনে বিকেলের ভাগে কিছুক্ষণ ঘুরে দেখছি। দর্শক এই দেখেন, আমরা জেদ্দার রেল স্টেশন দেখতে পাচ্ছি। কত বিশাল, কত চমৎকার সুন্দর লাগছে। এই রেল স্টেশনের সঙ্গে সরাসরি মক্কার সংযোগ আছে। আপনারা চাইলে মক্কা, মদিনা, জেদ্দা এই রকমের রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে চলে যেতে পারবেন। এমনকি এই ট্রেনের রিয়াদ দাম্মাম পর্যন্ত যাওয়া যাচ্ছে, তাই না ভাইয়া? দর্শক আমার সঙ্গে আছেন হচ্ছে শাহিন ভাই। শাহিন ভাই এখানে কত বছর? 27 বছর থাকতে কেমন লাগছে আপনার? এটা কি বলবো আর, বাংলাদেশ যে কবিরা লিখে গেছে না, সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ, আসলে এটা আমাদের মনে পড়ে না প্রতিটা সেকেন্ডে। প্রতি বছর দেশের কোনো তুলনা, এত সুন্দর এত ভালো দেখার পরেও আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো সৌন্দর্য পৃথিবীতে আমি কোথাও, তাই না? দর্শক একটা চমৎকার জায়গায় মুহূর্তে এসে হাজির হয়েছে। জেদ্দা শহরের ঠিক যে কর্নিশ বিচটাতে মানুষজন আসবেই আসবে, যেখানটাতে বিকাল বলেন রাত বলেন একটা চমৎকার অনুভূতি কাজ করে এখানে বেড়াতে আসছে, আমরা সেই জায়গায় এই মুহূর্তে এসে হাজির হয়েছি। প্রিয় দর্শক, কর্নিশ বিচের একটা অংশে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার পিছে বরাবর একটা সুউচ্চ ফোয়ারা। এই ফোয়ারাটা এখন না, সে 1980-এর দশকে এটা নির্মাণ করা হয়েছিল। সেই সময় রাজা ছিল হচ্ছে রাজা ফাহাদ। যেহেতু রাজা ফাহাদের সময় উদ্বোধন করা হয়েছে, এই ফোয়ারার নাম কিং ফাহাদ ফাউন্টেন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, 1980 থেকে 1983-র মাঝে এই ফোয়ারা নির্মাণ করা হয়েছিল, 1985-র দিকে উদ্বোধন করা হয়েছিল। তবে উদ্বোধন যে করা হয়েছে আপনারা কি জানেন এটা কতটা উঁচু? এটা ডাঙা থেকে প্রায় 800 ফুটের কাছাকাছি উচ্চতায় পৌঁছে গেছে, এমনকি সর্বোচ্চ 1000 ফুটেরও বেশি উচ্চতায় এটা গিয়ে পৌঁছাচ্ছে। প্রিয় দর্শক, আমি যেখানটাতে আছি এখানে বাঁধানো পার আছে। আমার এপাশ থেকে সমুদ্রের যে পানি যেখানে এসে বাড়ি খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে খুব হালকা করে ঢেউ আসছে। সেখানটাতে আমরা রাতের মৌসুমটাতে লোকজন বাঁধানো পার ধরে হাঁটছে আমরা দেখতে পাচ্ছি। আশপাশ দিয়ে অনেক 5 তারকা মানের হোটেল আছে, 4 তারকা মানের হোটেল আছে। আমাদেরও হোটেলটা এখান থেকে কাছাকাছি অবস্থিত এবং আমরা এই অঞ্চলটাতে খুব মনোমুগ্ধকর একটা সময় পার করছি।
রাত 12টা ইতোমধ্যে গড়িয়ে গেছে। আমার পিছে দিয়ে দেখছেন ঘাসের গালিচার উপরে কত কত মানুষজন বসে বসে আড্ডা দিচ্ছে। প্রিয় দর্শক, শহরের যে অসংখ্য বাতি জ্বলছে, আমি এপাশ থেকে সমুদ্র পাড়ে ওই দূর বরাবর জেদ্দা পোর্টকে দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যে দুবাইয়ের বন্দরের পরে এটাই হচ্ছে সবচেয়ে বড় বন্দর, যে বন্দরটা জেদ্দা শহরে আছে। জেদ্দা শহরটা নিজেও বিশাল, একদম ছোট করে বলতে গেলে 1600 বর্গ কিলোমিটারের শহর। আপনি খেয়াল করে দেখেন, আমাদের ঢাকা 400 বর্গ কিলোমিটারের শহর, জেদ্দা 1600 বর্গ কিলোমিটারের শহর। তবে যখন আপনি বৃহত্তর জেদ্দা হিসাব করছেন, তখন এর থেকে আরও অনেকখানি বড় হচ্ছে সমগ্র জেদ্দা শহর। জুতাটা খুলে নেই, ব্যাগটা রাখি। দর্শক, আমাদের এই রুমটার ভাড়া সম্পর্কে একটু বলে রাখছি। রাত প্রতি আপনার বাংলাদেশি টাকায় 7,000 টাকার কিছু বেশি পড়েছে। মানে আমরা 3টা রাতের জন্য বুক করেছি, তবে 3টা রাত আমরা এখানে থাকছি না, 2টা পূর্ণ রাত থাকছি। অর্থাৎ গতকালকে রাতে থেকেছি, আজকে রাতটা থাকছি। আগামীকালকে রাতের বেলায়, অর্থাৎ এখন কিন্তু রাত 12টার বেশি বাজে, আগামীকালকে ইনশাল্লাহ এরকম সময় আমরা বাংলাদেশের পথে, অর্থাৎ আমরা প্লেনের ভিতরে আছি এই মুহূর্তের। কাল 10:30 একজনের ফ্লাইট, আর আমার ফ্লাইটটা হচ্ছে রাত 11টার দিকে। তো আমরা $175 পরিশোধ করেছি। বাংলাদেশি টাকায় ধরেন 21,000 টাকার কিছু বেশি পড়লো, সেই হিসেবে 7,000 টাকার অল্প কিছু বেশি পড়ছে প্রতি রাত্রে এখানে থাকার জন্য। তো আজকে শেষ রাত্রি, এবং হোটেলটার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানকার আপনার সব কিছুই টিপটপ। আমরা ব্রেকফাস্ট সুবিধাটা এখন পর্যন্ত নিতে পারিনি। এর আগের বারে আপনাদেরকে দুবাই দেখিয়েছিলাম, মনে আছে কিনা? দুবাইতে যেটা ব্রেকফাস্ট সার্ভিস থাকতো সেটা সেহরিতে চলে যেত, তবে ইনারা বলছেন ব্রেকফাস্ট সার্ভিসটা এটা ওনারা ইফতারে দিচ্ছেন। এবং প্রতিটা দিন দেখা গেছে আমি ইফতারের সময় বাইরে বাইরে ছিলাম। আগামীকালকেও বিকালের ভাগটা দেখা যাবে বাইরে হয়তো ঘোরাঘুরি করছি। ইফতার কি এখানে করা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে লোকেশনটা খুবই ভালো। কি রবিউল, চলে যাবা তো? কেমন লাগছে? আমার বিশেষ করে এখন মক্কা মদিনার জন্য অনেক মন টানতেছে, তাই না? হ্যাঁ, বিশেষ করে মদিনার জন্য বেশি মন টানতেছে একদম। তোমার তো প্রথমবার। হ্যাঁ, অনেক বেশি ইচ্ছা করতেছে আবার যাই, ওখানে যাই কয়েকদিন থেকে আসি। দোয়া করে যাবা যে ভবিষ্যতে যেন আবার ফেরত আসতে পারো। ইনশাআল্লাহ। গতবার আমি দোয়া করে গেছি, আমি এই যে এত তাড়াতাড়ি চলে আসছি। শুভরাত্রি। এই পাশটা লেখা দেখছি ফিশ মার্কেট, ওগুলোও কোনো কোনো হোটেল মনে হচ্ছে। এই মুহূর্তে এখানকার সড়কটাকে পার করছি। জেদ্দায় হজরত হাওয়া আলাইহিস সালামের কবর আছে, তবে এবারে যাত্রা সেখানে যাওয়া হচ্ছে না। এমনকি আল বালাদ নামের একটা অঞ্চল আছে, সে আল বালাদেও পর্যটকরা যাওয়ার চেষ্টা করে, সেই জায়গাটাও আপাতত এবারের যাত্রায় বাদ থেকে যাচ্ছে। রবিউল, তুমি কি জানো তোমার আর আমার যে একসাথে যাওয়া হচ্ছে না? হ্যাঁ, জানি। মানে এয়ারপোর্টেও একসাথে যাওয়া হচ্ছে না, তাইলে কি হবে? কারণ তোমার ফ্লাইট সময় মতন যাচ্ছে, আমার ফ্লাইট ডিলে। তোমার ফ্লাইট ডিলে হচ্ছে? হ্যাঁ, আমাকে একটু আগে ফোন করে জানানো হলো এজেন্সি থেকে যে আমার ফ্লাইট ডিলে হয়ে গেছে। তার মানে আমি জানিয়ে রাখছি কারা ডিলেটা করেছে, ইউএস বাংলা এয়ারলাইন্স। আসলে তাদের ফ্লাইটে টিকিট কাটাটাই ভুল হয়েছে। এখন যেটা হবে যে আমি একটু দেরি করে বের হব, তো রবিউলকে আমার একটা ট্যাক্সিতে পাঠাতে হবে, আর আমাকে আরেকবার আলাদা করে যেতে হবে। তবে আসলে ওর ফ্লাইটটা ছিল 10:30টার সময়, আর আমার ফ্লাইট ছিল রাত 11টার সময়। এখন ফ্লাইটটা পৌঁছে গেছে রাত 3:50-এর দিকে। প্রিয় দর্শক, আমি এখন যেখানটাতে এসে পৌঁছালাম, বেশ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। চোখের সামনে দিয়ে দেখেন সমুদ্রের পানি থই থই, এই দিক দিয়ে এদিক দিয়ে আমরা পুরো সুন্দর একটা হাঁটা পথ দেখতে পাচ্ছি। আর ওই যে সুউচ্চ ফোয়ারাটা, ওটা এই মুহূর্তে কিন্তু চলছে না, ওটা এখানে বন্ধ করে রাখা আছে। সামনে কোথাও দিয়ে ওটা চালানোর কথা। প্রায় 500টা LED লাইট দিয়ে ওটাকে সাজসজ্জা করা হয়ে থাকে, যার জন্য রাতের বেলায়ও এটা এতটা দীপ্তিমানভাবে দেখা যাচ্ছে। দর্শক, এই কর্নিশ অঞ্চল যেটা আছে, যেখানে অনেক অনেক হোটেল আছে, রিসোর্ট আছে, এই যে এখান দিয়ে শপিং মল অঞ্চল দেখতে পাচ্ছি, অত ছোটোখাটো কেনাকাটার ব্যবস্থা। আকাশে প্লেন উঠছে দেখছি। বিমানবন্দরটা যদিও এখান থেকে একটু দূরেই আছে। তো এই সব অঞ্চল ঘিরে দেখতে পাচ্ছেন ওই এখানকার গাড়ি চালকরা বলছে কি যে আপনারা জেদ্দার VIP এলাকায় এসে উঠেছেন। তো VIP কিনা বলতে পারি না, তবে বেশ সুন্দর এলাকা। আমরা এই মুহূর্তে একটু বিন দাউদে আসছি কেনাকাটা করার জন্য।
বিশাল বড়। এটা আমাদের এলাকাতেই, অর্থাৎ এই যে কর্নিশ বিচের এখানে, মানে একদম সাধারণ বড় সুপার স্টোর যা হতে পারে ঠিক তাই। তবে বিন দাউদের ব্যাপারটা কি, সৌদি আরবে এনাদের অনেক শাখা আছে না যে ইন্টারন্যাশনাল কিছু চেইন থাকে, বিভিন্ন দেশে তাদের অনেক শাখা থাকে। এই বিন দাউদটা রিজনাল চেইন, অনেক শাখা এখানে। খাবার দাবার, আমরা খেজুর কিনলাম, আমি কিনিনি, রবিউল কিনেছে। তো খেজুর 129 রিয়াল খরচ হলো, 3 কেজি আজোয়া খেজুর নিয়ে যাচ্ছে, বিন দাউদের প্যাকেজিং করে রাখা। এসব দিক দিয়ে সালাদ, আচার সেকশন, যারা চায় ইফতারিতে এগুলো কিনে নিয়ে যে খেতে পারে। জেদ্দাতে জায়গায় জায়গায় এরকম গাড়ি ভরা দেখতে পাওয়া যায়, যার জন্য হয় কি আপনার যানজটটা অনেক বেশি, যে পরিমাণ পার্কিং আছে তার থেকে বেশি গাড়ি মনে হয়। শুনছি শহরের জনসংখ্যা 30 লাখের কিছু বেশি আছে। প্রিয় দর্শক, ওই পাশটা হচ্ছে ওই যে সমুদ্র পাড়টা, আর আমরা এই পাশে ওই যে পিছের দিকে ছিল হচ্ছে বিন দাউদ। বিন দাউদ থেকে আমরা এখন এই সোজা বরাবর আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। সামনে ক্রাউন প্লাজা নামের একটা হোটেল দেখতে পাচ্ছি, শুনেছি এর বেশ নাম ডাক আছে। জেদ্দার ভবনগুলো জানেন, এইসব দিককার ভবনগুলোর এরকম একটা রীতি আছে, অনেকগুলো ভবনে আপনি দেখবেন গোল গোল বারান্দা দেখা যায়। দেখেন এটা হচ্ছে গোল বারান্দা, ওই চোখের সামনে ওগুলো হচ্ছে গোল বারান্দা। ঢাকা শহরের অভিজাত অঞ্চলে কিছু বাসাবাড়ি পাওয়া যায়, তার সঙ্গে কিছুটা মিলছে, তবে এগুলো আরও বেশ অভিজাত বেশি। দেখেন আবার সেই ফোয়ারা চালু হয়ে গেছে, সূর্য দেখছেন নিচের দিকে নামার পথে। এই মুহূর্তে বিকেলের শেষ ভাগটা আমরা ঠিক যেখানটাতে আছি যদি দেখাই দিই, ঠিক এখান থেকে ওই যে দূর বরাবর পতাকাটা দেখতে পাচ্ছি, এত দূরেও যেতে হবে না, তার থেকে অনেকটা আগে। এখান থেকে একটু বাঁক নিলেই প্রায় ধরেন 3-4 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেলে গিয়ে আমরা পৌঁছাতে পারছি। তো এখান দিয়ে হোটেলের দিকে যখনই যাচ্ছিলাম তখনই দেখছি ফোয়ারাটা উঠে গেছে, যার জন্য আবারও এখানে দাঁড়িয়ে একটু ফোয়ারার দৃশ্যটা দেখছি। আজকে আমাদের শেষ বিকেল, আজকে আমাদের শেষ দিন গেছে, এমনকি গতকালকে শেষ পূর্ণ রাত পার করে আজকে আমার শেষ রাত হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে। আমি যদি দেখাই দিই, এটা একটা পার্কিং লট, এখানে কিছু নির্মাণ কাজ চলছে, হয়তো তারা সংস্কারের কাজ চলছে, এখানকার সংযোগটা বন্ধ করে রাখা আছে। তবে এটা একটা পুরোটা প্রমেনাড, এই জলপ্রান্তরটা ধরে আপনি হাঁটতে হাঁটতে এই যে কর্নিশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখতে পারবেন। গতকালকে রাতের বেলায় আমরা ওই কোণাটাতে ছিলাম, ওইদিকে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম আপনাদের কাছে। হোটেলের দিকে চলে যাই, ইফতার করতে হবে। এই মুহূর্তে আমরা রোজ জেদ্দা হোটেলে বুফে ইফতার সারছি। ইনাদের ইফতার মেনু বেশ ভালো লেগেছে, খাবারের বাহারি আয়োজন যেমন আছে তেমনি খাবারের স্বাদও ভালো। ঠিক আছে মিস্টার রবিউল, আমার থেকে 4-5 ঘন্টা আগে চলে যায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশে। ইনশাআল্লাহ। এই ভিডিওতে শেষমেশ বিদায় বেলার জন্য তৈরি হচ্ছে। সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের ফ্লাইটটা যেটা ডিলে করেছিল, অর্থাৎ আপনার ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 11:10-এর দিকে, তবে শেষমেশ রাত 3:50-এর আশেপাশে ফ্লাইটটা ছেড়ে বাংলাদেশ সময় দুপুর 1টার আশেপাশে আমরা ঢাকায় অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে বিমানে আছি, বিমানটার কিছুক্ষণ পরে ঢাকায় অবতরণ করছে। আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জেদ্দা যে করে ঘুরে দেখালাম তা আপনার কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক পর্ব দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।